একদম সকালে কিন্তু কোথাও কোনো বৃষ্টি ছিল না, আবহাওয়া মোটের উপর শুকনো ছিল, কিন্তু ঠিক 9টা নাগাদ থেকে একেবারে পুরো যেন মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে গেল। এই ছবিটা আমরা এর আগেও দেখেছি। আগামীকাল কি সেই একই সমস্যা হতে পারে? আগামীকাল এই সমস্যাটা কম্পারেটিভলি কম থাকবে, কিন্তু আগামীকাল বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ পুনরায় আবার কলকাতায় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা, এবং তার সাথে সাথে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে আগামীকাল বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, মানে আজকে যেমন আজকে বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণটা কমতে শুরু করবে বলছিলেন, কিন্তু আগামীকাল হবে একদম তার উল্টো। এবং তারপরেই তো আমরা জানি রবিবার ছুটির দিন, অনেক প্ল্যান থাকে মানুষের, অনেক জায়গায় যাওয়ার থাকে। তাহলে কি শনিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি কি রবিবারটাকেও ভাসাতে চলেছে? শনিবার রাতের থেকে যে বৃষ্টিটা শুরু হবে সেই বৃষ্টিটা কন্টিনিউ করার কথা পরবর্তী 5 দিন ধরে, শুধুমাত্র রবিবার নয়। তারপরে কিন্তু এটা একটা লং স্কেল বৃষ্টি চলতে পারে। তার কারণ হচ্ছে এই যে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ আছে, সেই নিম্নচাপ ধীরে ধীরে প্রসিড করবে ভূমিভাগের দিকে, এবং তার ফলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। ফলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আজকে বিকেলের পরে কলকাতা কিছুটা রেহাই পেলেও দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে না। কিন্তু পুনরায় আবার বিকেল থেকে, অর্থাৎ আগামীকাল বিকেল থেকে ফার্দার আবার বৃষ্টিপাত শুরু হবে, এবং সেই বৃষ্টিপাত হয়তো 5 থেকে 6 দিন কন্টিনিউ করতে পারে। আর স্যার, এই যে একদম যে পুরো সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলো, যেমন ধরুন যদি সাগর আইল্যান্ডের কথা বলি, বা কাথি, দীঘা, মন্দারমণি, এই যে সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোতে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে? বেসিক্যালি দেখুন, এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে কিন্তু একেবারে উপকূলবর্তী অঞ্চলে 100 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। তার কারণটা হলো প্রচন্ড পরিমাণে একটা হিট ট্রানজিশন ঘটছে উপকূলবর্তী অঞ্চলে। একদিকে বঙ্গোপসাগরের উষ্ণ জলরাশি, তার সঙ্গে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প, অপরদিকে ভূমিভাগে অবস্থিত শক্তিশালী উষ্ণবায়ু, এই সবটা মিলে কোস্টাল রিজিয়ন বরাবর একটা হিট ট্রানজিশন জোন তৈরি হয়েছে, যে ট্রানজিশন জোনের মধ্যে জলীয় বাষ্পগুলো প্রবেশ করে অত্যন্ত দ্রুত গতিতে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, যার ফলে এই কোস্টাল অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ করবে, এবং অবস্থার খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। কিন্তু সেটা হচ্ছে আজকে বিকেলের পরে আমাদের দক্ষিণবঙ্গের যে কোস্টাল রিজিয়ন, সেই অঞ্চলগুলোতে কিছুটা কম বৃষ্টিপাত হবে, কিন্তু আগামীকাল বিকেলের পর থেকে পুনরায় আবার সেই সমস্ত অঞ্চলেও ভারী বৃষ্টি শুরু হবে। একেবারেই স্যার, এক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কবার্তা থাকতে পারে? এই সময়টা তাহলে তো যারা সাগরে মাছ ধরতে যায় তাদের জন্য তো অনেকটা ভয়ের। অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন। তার কারণটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর যেহেতু উত্তাল, সেই কারণের জন্যে মৎস্যজীবীদেরকে অবশ্যই সতর্কতা নিতে হবে। এবং শুধু উত্তর বঙ্গোপসাগর নয়, দক্ষিণ বঙ্গোপসাগরেও ধীরে ধীরে ঘূর্ণাবর্ত তৈরির মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে বঙ্গোপসাগরের জলরাশি এই সময় কিন্তু বেশ রাফ কন্ডিশনে থাকবে, এবং তার সাথে সাথে বিভিন্ন স্থানে ছোট ছোট ঘূর্ণাবর্তের কক্ষ অবস্থান করায় সমুদ্র উত্তাল থাকবে। ফলে সেই কারণের জন্য মৎস্যজীবীদের আগামী 24 থেকে 48 ঘন্টা যথেষ্ট সতর্কতা নিতে হবে। একেবারেই। আরো একটু উত্তরবঙ্গের দিকটা দেখি। উত্তরবঙ্গে দেখুন যে স্যারও যেমনটা বলছিলেন, পাহাড়ে কিন্তু একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং এই যে প্রত্যেকটা দিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী 2 দিন হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। স্যার, অন্যদিকে আমরা আরও একটা জিনিস দেখছি যে এই যে ঝড় বৃষ্টির একটা প্রকোপ বা এই যে বন্যা পরিস্থিতি কিন্তু আমাদের পড়শি রাজ্যগুলোতেও হচ্ছে, এবং তার পাশাপাশি যারা ধরুন এই সময়টাতে একটুখানি দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, যেমন আমরা দেখতে পাচ্ছি যে অসম বর্তমানে বন্যা বিধ্বস্ত হয়ে রয়েছে, কেরলের বিস্তীর্ণ জায়গাগুলো কিন্তু বন্যা বিধ্বস্ত হয়ে রয়েছে। এরকম যদি আমরা একটু পশ্চিমবঙ্গের বাইরের দিকটাতে নজর রাখি, তাহলে ঠিক কোন কোন জায়গাগুলো বর্তমানে হাই অ্যালার্টে রয়েছে? অ্যাকচুয়ালি দেখুন, বিষয়টা হচ্ছে যে যখন জলবায়ু নির্দিষ্ট ছন্দে থাকে না, তখন এই ধরনের পরিকল্পনা করা অত্যন্ত কঠিন যে কোন অঞ্চল আক্রান্ত হতে পারে।
এই মুহূর্তে তথাপি বলা যেতে পারে ওড়িশার যে কোনো স্থানে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত যে কোনো মুহূর্তে সংঘটিত হতে পারে, ঝড় তৈরি হতে পারে। বাংলাদেশের যে কোনো স্থানে আলটিমেটলি অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। উত্তর পূর্ব ভারত সমগ্রভাবে, যেটাকে সেভেন সিস্টার্স বলি আমরা, সেই অঞ্চল একেবারেই সেফ নয়। হিমালয় পার্বত্য অঞ্চল একেবারে সেফ নয়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে শক্তিশালী বায়ুপ্রবাহ দেখা যেতে পারে। মহারাষ্ট্র, মুম্বাই, গোয়া এই সমস্ত অঞ্চল একেবারেই সেফ নয়। এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বেড়াতে যাওয়ার জন্য একেবারে আইডিয়াল নয়, কারণ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এর সাথে সাথে স্বাভাবিকভাবে যদি আমরা দিল্লির কথা ভাবি, দিল্লিতে মেঘভাঙা বৃষ্টিপাত ঘটার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে আছে। ফলে আলটিমেটলি ভারতবর্ষের যে স্থানগুলোকে পর্যটন কেন্দ্র বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি, সেই সমস্ত স্থানগুলো সবগুলোই কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখার দ্বারা আক্রান্ত অবস্থায় আছে। স্যার ফলে স্যার এক্ষুনি এই এই যে ধরনের হ্যাঁ স্যার, এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, একটুখানি ম্যাপটাকে জুম করে দেখলে পরে দেখা যাচ্ছে যে এই যে দিল্লির এই যে আগ্রা থেকে গোয়ালিয়র এবং ঝাঁসি এই যে বেল্টটা, এই বেল্টটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা বেশি একটা প্রভাব পড়েছে, সেটা বোঝাই যাচ্ছে, এবং পুরোপুরি পিঙ্ক হয়ে আছে। যদি এই বেল্টটার কথা একটু বলেন, প্রচুর মানুষজন আছেন যারা এই সমস্ত জায়গায় কাজ করতে যান, তার ফলে তো তাদেরকেও তো সমস্যায় পড়তে হতে পারে। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে কিন্তু দিল্লি, গোয়ালিয়র, ঝাঁসি এই যে সমস্ত অঞ্চলগুলো দেখছেন, এই প্রত্যেকটা অঞ্চলে 250 থেকে 300 মিলিমিটার বা 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দিল্লিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দিল্লি আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, এবং সেখানে পার্বত্য অঞ্চল থেকে বায়ু অধোগামী হয়ে দিল্লিতে এসে অবতরণ করে। আবার বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ অক্ষরেখা জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে, যার ফলে কিন্তু দিল্লিতে 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতও সংঘটিত হতে পারে। তাছাড়া এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরপ্রদেশের বেশ কিছু স্থান, ঝাড়খণ্ড, বিহার এরাও কিন্তু বৃষ্টিপাতের দ্বারা প্রভাবিত হবে। একেবারে। স্যার, আমাদের প্রচুর ভিউয়ার্স আছেন যারা বাংলাদেশ থেকে রয়েছেন এবং যারা জানতে চাইছেন যে বাংলার পাশাপাশি বাংলাদেশের ঠিক কোন কোন জায়গায় কিভাবে প্রভাব পড়বে। ম্যাপটাকে জুম করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে এই যে বরিশাল, পটুয়াখালী এই জায়গাটাতে কিন্তু অনেকটাই বেশি হাই অ্যালার্টে রয়েছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে, যদি একটু বলেন, তুলে ধরেন। বেসিক্যালি বরিশাল, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলে কিন্তু, বরিশাল অঞ্চলে বিশেষত বলা যেতে পারে রাফলি প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত সংঘটিত হবে। ঢাকার কাছাকাছি অঞ্চলগুলোতে 250 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হবে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হবে।